ওয়েলকাম টু দ্য অ্যানাদার ক্লাস অফ আই লার্নিং ইউটিউব চ্যানেল। তোমরা জানো যে তোমাদের ক্লাস 11-এর আমরা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ চ্যাপ্টারটা পড়ছিলাম এবং গত ক্লাসে আমি যতগুলো সাইকেল ছিল বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসের আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব মেনলি সেটা হচ্ছে তোমার দুটো টপিক নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে কিছু ফ্যাক্টরস থাকে যারা সালোক সংশ্লেষকে প্রভাবিত করতে পারে। দ্যাট মিনস এমন কিছু প্রভাবক বা এমন কিছু যে বিষয় থাকে যারা সালোক সংশ্লেষের বেগটাকে বাড়াতেও পারে বা কমাতেও পারে। সেই সমস্ত ফ্যাক্টরসগুলো নিয়ে কথা বলবো আজকে। যেটাকে আমাদের টপিক হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস, এটা যাবে একটা বিষয়। আর একটা বিষয় থাকবে সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষ তো আমরা পড়লাম, সালোক সংশ্লেষের গুরুত্ব কি এই জায়গাটা আমরা পড়ব। তার সাথে সাথেই আরেকটা বিষয় আমরা আলোচনা করব যে সালোক সংশ্লেষ এবং শ্বসনের মধ্যে একটা রিলেশন তৈরি করার একটা চেষ্টা করব, বা তাদের মধ্যে কী ডিফারেন্স আছে সেই জায়গাগুলো আমরা জানার একটু চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের ক্লাসে, কারণ আমাদের যেহেতু এই বিষয়গুলো খুবই সোজা বা খুবই সহজ বিষয়, জাস্ট একটু একটু করে বলে দিলেই হবে। আমি জাস্ট একটু করে বুঝিয়ে দেবো, আর বাকিটা তোমরা বই থেকে দেখে নিও কী কী শর্ত বা ফ্যাক্টরসগুলো কাজ করছে, বা কী কী সম্পর্ক কীভাবে বলছি, বা তাদের মধ্যে পার্থক্যই কী কী আছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি আমাদের ক্লাস। আমাদের প্রথম টপিক আছে সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস, বা কোন কোন ফ্যাক্টরগুলো বা কোন কোন শর্তগুলো, দেখো লেখাই রয়েছে সালোক সংশ্লেষের প্রভাবক বা সালোক সংশ্লেষের শর্ত। কোন কোন শর্তগুলো মেনটেন করলে তোমার সালোক সংশ্লেষটা তোমার ঠিকঠাকভাবে চলে, সেইগুলো আমরা দেখি। যদি আমরা প্রভাবক বা শর্তাবলীগুলোকে দেখি, সালোক সংশ্লেষের দুই ধরনের প্রভাবক বা শর্তাবলী আমরা দেখতে পাবো। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। ঠিক আছে, একটা হচ্ছে বাহ্যিক শর্তাবলী বা এক্সটার্নাল ফ্যাক্টর, বাহ্যিক শর্তাবলী, বাহ্যিক শর্তাবলী যেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ শর্তাবলী, অভ্যন্তরীণ শর্তাবলী যেগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। এবার কোনগুলো বাহ্যিক শর্তাবলী? তাহলে বাহ্যিক শর্তাবলীগুলো কি কি আছে না, তাদের নামগুলো যদি আমরা পরপর লিখে ফেলি, সেটা হতে পারে তোমার বিভিন্ন ধরনের। একটু আমি বলে যাবো সেগুলো। যেমন ধরো, বাহ্যিক বাইরে থেকে যেগুলো কি করে সালোক সংশ্লেষে নিয়ন্ত্রণ করে, সেটা হতে পারে সূর্যালোক বা সানলাইট, সূর্যালোক। 2 নম্বর হতে পারে কি কার্বন ডাই অক্সাইড। 3 নম্বর কি হতে পারে জল। 4 নম্বর কি হতে পারে রাসায়নিক পদার্থ বা কেমিক্যালস, রাসায়নিক পদার্থ বা কেমিক্যালস। আর কি হতে পারে না, দেখো সূর্যালোক বলেছি, কার্বন ডাই অক্সাইড বলেছি, জল বলেছি, রাসায়নিক পদার্থ বলেছি। এছাড়াও আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, বার্ধক্য, উষ্ণতা, এগুলো সবই থাকে। তাহলে অক্সিজেন, উষ্ণতা বা টেম্পারেচার, উষ্ণতা, বার্ধক্য মানে গাছের বয়স কত হচ্ছে, বার্ধক্য। তাহলে এগুলো হচ্ছে তোমার কি এক্সটার্নাল ফ্যাক্টর বা বাহ্যিক শর্ত। তাহলে এই এক্সটার্নাল ফ্যাক্টর বা বাহ্যিক শর্তগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা চলে আসি অভ্যন্তরীণ শর্ত কোনগুলো আছে সেইগুলো সম্পর্কে একটু চলে আসি। তাহলে অভ্যন্তরীণ শর্তগুলোর মধ্যে আছে তোমার সেটা হচ্ছে ক্লোরোফিল। হ্যাঁ, অভ্যন্তরীণ শর্তের মধ্যে প্রথমেই পাবে হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল। আর কি পাবে? আর পাবে তোমার হচ্ছে উৎসেচক বা এনজাইম, উৎসেচক বা এনজাইম পাবে। আচ্ছা, আর কি পাবে? উৎপাদিত পদার্থের ঘনত্ব বা উৎপাদিত পদার্থ, উৎপাদিত পদার্থ। আর কি হতে পারে? প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। তাহলে এইগুলো তোমার মোটামুটি সবই কি, এগুলো সবই হচ্ছে অভ্যন্তরীণ শর্ত। এইগুলো এবার আরেকটা বলতে পারি পাতার অন্তর্গঠন, পাতার গঠন বা পাতার অন্তর্গঠন, পাতার অন্তর্গঠন। তাহলে এগুলো সবই হচ্ছে তোমার কি, এগুলো হলো বাহ্যিক আর এগুলো গেল কি অভ্যন্তরীণ। তাহলে বাহ্যিক শর্ত এবং অভ্যন্তরীণ শর্ত কিভাবে সালোক সংশ্লেষের উপর প্রভাব বিস্তার করে আমি জাস্ট একটু একটু করে তোমাদের বুঝিয়ে দেব। তো সেই জায়গাগুলো তো পরপর তোমরা দেখে নাও। সেটা হচ্ছে যে আলো, আলো আমরা কি জানি না, আলো বা সূর্যালোক, সূর্যালোক যদি থাকে তাহলে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়, তাই তো? তাহলে সূর্যালোকের স্থিতিকাল বৃদ্ধি পেলে, তাহলে এখান থেকে কি সূর্যালোকের স্থিতিকাল বৃদ্ধি মানে
ইকুয়াল টু ভ্যারিজের সম্পর্ক, এর সঙ্গে সালোক সংশ্লেষ কি হবে, তাহলে আমি জাস্ট ছোট ছোট করে লিখে দিই, এটা হবে বৃদ্ধি পাবে। কারণ যত বেশিক্ষণ তুমি পাতার উপর আলো ফেলবে তোমার সালোক সংশ্লেষ করার জন্য ক্লোরোফিল বেশি আলো শোষণ করতে পারবে। ফলে সূর্যালোকের যদি স্থায়িত্বকাল বেশি হয় তাহলে সালোক সংশ্লেষের হারও অটোমেটিক্যালি কি হবে, বেশি হবে। 2 নম্বর পয়েন্ট চলে এসো, সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি হয় না, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেলে তাহলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত, অবশ্যই একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেলে তোমার কি হবে, সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পাবে। এগুলো তোমরা বই থেকে একটু পড়ে নিও, কারণ আমি ডিটেলসে খুব যাচ্ছি না। তাহলে বৃদ্ধি পাবে কখন, একটি নির্দিষ্ট সীমার মধ্যে, তাই তো, একটা নির্দিষ্ট লিমিট, ইন এ সার্টেন লিমিট, ইন এ সার্টেন লিমিট, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে তাহলে সালোক সংশ্লেষের হারও অটোমেটিক্যালি বাড়বে। তারপরে আছে দেখো জল, তাহলে জলের পরিমাণ যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, জল উৎসেচকের কার্যকারিতাকে বজায় রাখে। তাহলে জল কি করে, উৎসেচকের কার্যকারিতা, উৎসেচকের যে কাজ করার ক্ষমতা সেটাকে বজায় রাখে, উৎসেচকের কার্যকারিতা বজায় রাখে, কার্যকারিতা বজায় রাখে, বজায় রাখে। তাহলে অটোমেটিক্যালি কি হবে, উৎসেচকের কার্যকারিতা বজায় রাখা মানে কি, সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পাবে। তাহলে সালোক সংশ্লেষের হার এও কি করে, একইভাবে সালোক সংশ্লেষের হারটা উৎসেচকও কি করবে, বৃদ্ধি করবে। তাহলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করছে এবং জল পরিমাণ বৃদ্ধি পেলে উৎসেচকের কার্যকারিতা যদি বজায় থাকে তাহলে সালোক সংশ্লেষের হারও বজায় থাকবে। তারপরে আছে দেখো রাসায়নিক পদার্থ। তাহলে কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো কি করে, সালোক সংশ্লেষে বাধা সৃষ্টি করে। ওকে, তাহলে সেই সমস্ত পদার্থগুলো কি কি না, এরা সালোক সংশ্লেষের হারকে হ্রাস করে। তাহলে হ্রাস করে, এটা বৃদ্ধি করে না, হ্রাস করে, কমিয়ে দেয়। কে কে আছে না, কয়েকটা যদি এক্সাম্পল আমি বলি এখানে, সেটা হচ্ছে তোমার ইথার, ক্লোরোফর্ম, হাইড্রোজেন সায়ানাইড। দেখো এগুলোর কয়েকটা এক্সাম্পল বলি, ইথার, ক্লোরোফর্ম, হাইড্রোজেন সায়ানাইড, সিসা, পারদ, ঠিক আছে, এই সমস্ত পদার্থগুলো, সিসা, ক্যাডমিয়াম, পারদ, হ্যাঁ, সিসা, পারদ, ক্যাডমিয়াম, এই সমস্ত পদার্থগুলো সালোক সংশ্লেষের হারকে হ্রাস করে এবং এই রাসায়নিক পদার্থগুলো থাকা মানেই সালোক সংশ্লেষের হারটা কি হবে, অটোমেটিক্যালি কমবে। তারপরে আছে কি দেখো অক্সিজেন। তাহলে অক্সিজেনের ঘনত্ব আমরা এর আগেই পড়ে এসেছি, অক্সিজেনের ঘনত্ব সাধারণত কি হলো, অক্সিজেনের ঘনত্ব হ্রাস পেলে সালোক সংশ্লেষ বৃদ্ধি পায়। কারণ অক্সিজেনের ঘনত্ব বাড়লে সালোক সংশ্লেষের হারটা কমে যায়। অক্সিজেনের ঘনত্ব যত বাড়বে এই কি করবে, সালোক সংশ্লেষের হারটাকে হ্রাস করবে। কারণ অক্সিজেন বাতাসে বাড়া মানে তোমার ফটো রেসপিরেশন বা আলোক শোষণ শুরু হবে, অধিক অক্সিজেন ঘনত্বে আলোক শোষণ শুরু হয়। তাহলে অক্সিজেনের ঘনত্ব যত বাড়বে সালোক সংশ্লেষ হ্রাস পাবে, কারণ কি সালোক সংশ্লেষ কমবে এবং ফটো রেসপিরেশন আলোক শোষণ বাড়বে। সেই জন্য অক্সিজেনের যত ঘনত্ব কম হবে সালোক সংশ্লেষ তত ভালো হবে। তারপরে কোথায় চলে যাচ্ছে, তারপরে হচ্ছে উষ্ণতা। তাহলে উষ্ণতার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, উষ্ণতা বাড়লে সালোক সংশ্লেষের হার বাড়ে কিন্তু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। তাহলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত উষ্ণতা বাড়লে সালোক সংশ্লেষের হারও কি হবে, সাধারণত বাড়তে থাকে, তাই তো। তাহলে এর হারও কি করছে, উষ্ণতা বাড়লে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়, হ্রাস হবে না, এটা হবে বৃদ্ধি পায়। কত থেকে, একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, 0 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। 0 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যদি উষ্ণতা বাড়ে তাহলে সালোক সংশ্লেষের হারটা তোমার বৃদ্ধি পায়। তাহলে এটা গেল। আর বার্ধক্য যত হবে, কারণ বিপাকীয় হার কমবে, সালোক সংশ্লেষের হার কি হবে, হ্রাস পাবে। তাহলে যত হবে সালোক সংশ্লেষের হ্রাস পায়। বার্ধক্য আসা মানে কি, বিপাকীয় হার কমে যাওয়া, বিপাকীয় হার কমে যাওয়া মানে কি, সালোক সংশ্লেষের হারও কমে যাওয়া। তো মোটামুটি দেখো এইগুলো গেল হচ্ছে তোমার কি বাহ্যিক শর্ত, যেগুলো তোমার সালোক সংশ্লেষ কি করছে, নিয়ন্ত্রণ করছে। এবার আমরা যে জায়গাটা চলে আসবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ শর্ত। তাহলে অভ্যন্তরীণ শর্ত দেখো, যেখানে আছে যে সমস্ত শর্তগুলো বা যে সমস্ত পদার্থগুলো ভেতরে থেকে তোমার সালোক সংশ্লেষের হারটা বৃদ্ধি করে। এবার দেখো যত প্রথমেই আছে ক্লোরোফিলের পরিমাণ যদি বাড়ে, ক্লোরোফিলের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষ কি হয়, হ্রাস পায়। তাহলে যত ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি পাবে সালোক সংশ্লেষ হ্রাস পাবে। ওকে,
তাহলে ক্লোরোফিল একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকা উচিত, তার বেশি হলেই সালোক সংশ্লেষের পরিমাণটা না বেড়ে কমতে শুরু করবে। এটা গেল হচ্ছে ফার্স্ট শর্ত। প্রোটোপ্লাজমীয় অবস্থা, প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে না, প্রোটোপ্লাজম সালোক সংশ্লেষের পক্ষে উপযোগী করে তোলে। তাহলে সালোক সংশ্লেষ প্রোটোপ্লাজমটাকে বলে ফেলেছি, প্রোটোপ্লাজম হচ্ছে সালোক সংশ্লেষের উপযোগী তৈরি করে, মানে এটাকে নিয়ন্ত্রণ করে। প্রোটোপ্লাজম কি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, নিয়ন্ত্রক, সেটা প্রয়োজন অনুসারে বাড়াতেও পারে বা কমাতেও পারে, কারণ প্রোটোপ্লাজমের মধ্যে জল উৎসেচক কি থাকবে তার উপর ডিপেন্ড করছে প্রোটোপ্লাজম কিভাবে নিয়ন্ত্রণ করবে। যদি জল উৎসেচক এই সমস্ত পদার্থগুলো ঠিকঠাক থাকে সালোক সংশ্লেষের হার কি হবে, বাড়বে। আর যদি এই পদার্থগুলো ঠিকঠাক না থাকে তাহলে সালোক সংশ্লেষের হারটা কমবে। তাহলে এটা হলো প্রোটোপ্লাজম। উৎসেচক, উৎসেচক সক্রিয় থাকলে সালোক সংশ্লেষের হার কি হবে, উৎসেচক যদি সক্রিয় থাকে তাহলে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে এটাকে একটা কি বলতে পারি, নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক, কারণ এও কি করে পুরোটাকেই নিয়ন্ত্রণ করে। যদি জল ঠিক থাকে তাহলে উৎসেচকের কার্যকারিতা বজায় থাকবে, তাহলে বৃদ্ধি পাবে। আর যদি জলের পরিমাণ কম থাকে তাহলে উৎসেচক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু সালোক সংশ্লেষটা হ্রাস পাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, নিয়ন্ত্রক। তারপরে আছে দেখো উৎপাদিত পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়াজাত পদার্থের ঘনত্ব যত বাড়বে তাহলে উৎপাদিত পদার্থের ঘনত্ব বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষ হ্রাস পাবে। ঘনত্ব বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষ কি হবে, হ্রাস পাবে। কেন না, হ্রাস পাওয়ার কারণ হচ্ছে তোমার বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ যদি বাড়তে থাকে তখন কি হচ্ছে না, বিক্রিয়াজাত পদার্থগুলো নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে বিক্রিয়ক পদার্থগুলোর কার্যকারিতাকে কমিয়ে দেয়। ওকে, তাহলে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত আমি যদি একটা দেখাই, ধরো মনে করো এটা বিক্রিয়ক, এটা হচ্ছে আমার বিক্রিয়ক, এখান থেকে তৈরি হচ্ছে আমার কি বিক্রিয়াজাত, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়াজাত পদার্থের ঘনত্ব যত বেড়ে যাচ্ছে তত কি হচ্ছে, এদিকের ঘনত্ব বাড়লে এদিকে কমে গেল। তাহলে আমরা জানি সবসময় কি হয়, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে বিক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে এদিকে কম ঘনত্ব আর এদিকে বেশি ঘনত্ব, তখন কি করবে, এই বিক্রিয়াজাত পদার্থ এসে নেগেটিভ ফিডব্যাক দিয়ে বিক্রিয়ক পদার্থগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেবে। ফলে তারা কি করতে পারবে না, ফলে তারা আর বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করতে পারবে না। তো সেই জন্যই সিস্টেম থেকে যত আমার উৎপাদিত পদার্থটাকে বের করে নেওয়া যাবে তত এখানে ঘনত্বটা কমলো, ফলে এখান থেকে বিক্রিয়াটা স্মুথলি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে সহজে যেতে পারবে। সেই জন্যই বলা হচ্ছে যে উৎপাদিত পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থের ঘনত্ব যত কম হবে সালোক সংশ্লেষের হার তত বাড়বে। কারণ দুটো ঘনত্বের মধ্যে পার্থক্য থাকা মানেই তবে তো আমার বিক্রিয়াটা রান করবে। যদি ঘনত্ব একদিকের বেশি তাহলে যেদিকে যাবে সেদিকের ঘনত্ব বেশি, আর যেদিক থেকে বিক্রিয়া শুরু হচ্ছে সেদিকের ঘনত্ব কম হলে কখনোই বিক্রিয়াটা স্মুথলি হবে না। তাহলে মোটামুটি দেখো এইগুলোই হচ্ছে আমাদের ফ্যাক্টরস, যেগুলো কি করে না, আমি বাহ্যিক এবং অভ্যন্তরীণ ফ্যাক্টরগুলো আমি দেখিয়ে দিয়েছি যে এই সমস্ত ফ্যাক্টরগুলো আমাদের কি করছে না, আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এখান থেকে তোমরা মোটামুটি আমি জাস্ট একটা ওভারঅল কনসেপ্ট দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গাটা একবার বই থেকে পড়ে নিও, পড়ে নিলে তোমাদের যেটুকু বুঝেছো বা তার উপর কনসেপ্টটা আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, কারণ বইতে অনেক ডিটেলস দেওয়া রয়েছে। তো আমি ডিটেলসে গেলাম না, কারণ এত কিছু আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে না। ওভারঅল কনসেপ্টটা যেটুকু বললাম এইটুকু থেকেই তোমাদের একটা নির্দিষ্ট আইডিয়া আছে, তো সেখান থেকে তোমরা নিজেরাই পড়তে পারবে। তো এটা গেল ফার্স্ট আমাদের ক্লাসের ফার্স্ট টপিক। এবার আমি যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষের গুরুত্ব। তাহলে সালোক সংশ্লেষের গুরুত্ব বা ইম্পর্টেন্স যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমরা চলে আসবো। আর তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে সালোক সংশ্লেষ এবং শ্বসনের একটা রিলেশন, সেটা হতে পারে একটা কম্প্যারিজন করবো আমরা অ্যাকচুয়ালি, সেটা পার্থক্য হতে পারে বা তাদের মধ্যে মিল হতে পারে, সেই জায়গাগুলো দেখে নেব। তো চলো আমরা দেখি সালোক সংশ্লেষের গুরুত্ব বা ইম্পর্টেন্স কি আছে। তাহলে দেখো আমরা প্রথমেই চলে এসেছি আমাদের ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের গুরুত্ব এই টপিকটায়। তো এখানে কয়েকটা বিষয় নিয়ে আমি মিলে আলোচনা করব যে কেন সালোক সংশ্লেষটা আমরা পড়ছি, শুধু কি আমরা নাম্বার পাওয়ার জন্যই পড়ছি না এর আরো কোনো গুরুত্ব আছে। তো সেই জায়গাটা দেখো, এটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এই সালোক সংশ্লেষটার একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো সেই জায়গা থেকে এইটা শুধুমাত্র পড়ানো হচ্ছে এই কারণেই যে তার প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লিকেশন পার্ট আছে, এবং আমরা প্রতিনিয়ত এই সমস্ত বিষয়গুলোর উপর বা সালোক সংশ্লেষের উপর ডিপেন্ডেন্ট কিভাবে, তো সেইগুলোই আমি দেখাবো যে গুরুত্বটা কতখানি, যা মানব জীবনে সালোক সংশ্লেষের গুরুত্ব কতখানি সেটাই আমি তোমাদের বোঝাবো। যে সেইগুলো দেখো এক এক করে পয়েন্ট ওয়াইজ আমি আসবো। প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে দেখো, যেটা বলা হচ্ছে যে খাদ্য সংশ্লেষের জন্য সালোক সংশ্লেষের গুরুত্ব আছে। তাহলে এক নম্বর হচ্ছে কি বলা হচ্ছে,
খাদ্য সংশ্লেষ, খাদ্য সংশ্লেষ, এগুলো তোমরা বই থেকেই পড়বে, আমি জাস্ট একটু বুঝিয়ে দেবো। তাহলে খাদ্য সংশ্লেষের জন্য কেন সালোক সংশ্লেষের গুরুত্ব আছে না, আমরা জানি তোমার সালোক সংশ্লেষের যদি বিক্রিয়াটা একটু লক্ষ্য করি, সালোক সংশ্লেষের বিক্রিয়াটা কি ছিল না, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, মাটি থেকে মূলরম দ্বারা শোষিত জল নিয়ে কি করছে, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, তাহলে এখানে তোমার সরল শর্করা গ্লুকোজ C6H12O6 এবং উপজাত বস্তু রূপে জলীয় বাষ্প এবং অক্সিজেন উৎপন্ন হয়, তাই তো। তাহলে এইটা ছিল দেখো বিক্রিয়া। আর কি ছিল ওপরের দিকে যেটা তোমরা লিখবো সেটা হচ্ছে সূর্যালোক, সূর্যালোক, আর এটা হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল। তাহলে এইটা ছিল বিক্রিয়া, এবং এখানে যে খাদ্যটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে গ্লুকোজ বা সরল শর্করা, গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজই হচ্ছে কি খাদ্য উপাদান। তাহলে আমরা যা খাই তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কার উপর নির্ভরশীল না, উদ্ভিদের ওপর। যদি কোনো উদ্ভিজ্জ খাদ্য আমরা সরাসরি খেতে পারি তাহলে খাদ্যের জন্য আমরা উদ্ভিদের উপর সরাসরি নির্ভরশীল হলাম। একইভাবে আবার অনেক প্রাণীজ খাদ্য আমরা খাই। আবার দেখো তাহলে প্রাণীর খাদ্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া মানে কি, পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, কারণ যে সমস্ত প্রাণীদের আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি তারা কিন্তু উদ্ভিদকে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করছে। তাহলে সুতরাং বলতে পারি যে সালোক সংশ্লেষ না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি হতো না, আর উদ্ভিদ যদি খাদ্য তৈরি না করতো তাহলে কি আমরা খাদ্য পেতাম না, তাহলে জীবকুল খাদ্যের অভাবে মারা যেত। তাহলে খাদ্যের জন্য আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, আর উদ্ভিদের সালোক সংশ্লেষ আছে বলেই খাদ্য প্রক্রিয়াটা বা খাদ্য তৈরির প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। সেই জন্য ফার্স্ট গুরুত্ব হচ্ছে খাদ্য সংশ্লেষের ক্ষেত্রে। 2 নম্বর চলে আসো, শক্তির রূপান্তর এবং সঞ্চয়। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে শক্তির রূপান্তর, শক্তির রূপান্তর এবং সঞ্চয়, এবং সঞ্চয়। তাহলে কিভাবে হচ্ছে শক্তির রূপান্তর এবং সঞ্চয়, আগের বিক্রিয়াটা লক্ষ্য করো। তাহলে আগের বিক্রিয়াটায় এখানে কি লিখেছিল, সৌরশক্তি। তাহলে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে কার মধ্যে জমা হয়, এই প্রশস্ত খাদ্যের মধ্যে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হয় না, সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে বা রাসায়নিক শক্তি রূপান্তরিত হচ্ছে, সৌরশক্তি রূপান্তরিত হচ্ছে কিসে, রাসায়নিক শক্তিতে বা কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি রূপান্তরিত হলো, এবং সেখান থেকে কার মধ্যে স্টোর হচ্ছে, এটিপির মধ্যে স্টোর হলো। তাহলে দেখো সৌরশক্তি রূপান্তরিত হলো না, সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হলো, এটা হচ্ছে রূপান্তর, এবং রাসায়নিক শক্তিটা কোথায় স্টোর হচ্ছে না, এটিপির মধ্যে বা এটিপি রূপে সঞ্চিত হচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে সৌরশক্তি রাসায়নিক শক্তির রূপান্তর, 2 নম্বর পয়েন্ট। তারপরে চলে আসো 3 নম্বর পয়েন্ট, বাতাসে O2 এবং CO2 ভারসাম্য রক্ষা, তাই তো। তাহলে এবার পয়েন্টটা আসছে কি, বাতাসে O2 এবং CO2 ভারসাম্য রক্ষা। 3 নম্বর পয়েন্ট লিখি, O2 CO2 ভারসাম্য রক্ষা। তাহলে কিভাবে হচ্ছে এই বিষয়টা না, বিষয়টা দেখো সেটা হচ্ছে দুটো পদ্ধতি, একটা হলো তোমার কি সালোক সংশ্লেষ, একটা হচ্ছে সালোক সংশ্লেষ, আর একটা পদ্ধতি হচ্ছে তোমার শ্বসন। সালোক সংশ্লেষ গেল, এটা হচ্ছে শ্বসন। সালোক সংশ্লেষ এবং শ্বসন কি হচ্ছে না, বাতাসে এখানে আছে অক্সিজেন, এখানে আছে কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে কি প্রক্রিয়া হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য আমাদের দরকার কি, কার্বন ডাই অক্সাইড। তাহলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটা কি হলো, কমিয়ে দিল, পরিবর্তে বাতাসে ছেড়ে দিল অক্সিজেন, তাহলে অক্সিজেনের ঘনত্ব বাড়বে। আবার একইভাবে শ্বসন প্রক্রিয়ার জন্য বাতাস থেকে অক্সিজেনটা নিয়ে নিল, আবার কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিল। তাহলে দেখো এইভাবে কন্টিনিউয়াসলি বা সাইমালটেনিয়াসলি যখন সালোক সংশ্লেষ এবং শোষণ প্রক্রিয়া চলছে, সালোক সংশ্লেষ এবং শ্বসনের ফলে বাতাসে কি হচ্ছে, O2 এবং CO2 ভারসাম্যটা বজায় রাখছে। তাহলে সালোক সংশ্লেষে কি হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমছে, অক্সিজেনের পরিমাণ বাড়ছে। অন্যদিকে সেই ব্যালেন্সটাকে করার জন্য শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের পরিমাণ কমছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। তাহলে দুটোর পরিমাণ মোটামুটি ঠিকঠাকই থাকে বা ভারসাম্যটা রক্ষিত হয়। সেই জন্যই বলা হয় সালোক সংশ্লেষ এবং শ্বসন পরস্পর বিপরীতমুখী।
কিন্তু এরা বিপরীতমুখী শুধুমাত্র নয়, এরা কিন্তু পরস্পর নির্ভরশীল। কারণ নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বিপরীতমুখী কেন বলা হচ্ছে না, কার্বন ডাই সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড নেয় আর শ্বসনে অক্সিজেন গ্রহণ করে, অন্যদিকে সালোক সংশ্লেষে অক্সিজেন উৎপাদিত হয় আর শ্বসনে কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হয়। তাহলে এই কারণে এটা বিপরীতমুখী। এছাড়া আরো অনেক কারণ আছে, সেগুলো আমি পরে আসছি। এবং শুধুমাত্র কি হচ্ছে, এটা বিপরীতমুখী গেল, কিন্তু এরা একে অপরের ডিপেন্ডেন্ট। কারণ শ্বসনে যদি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন না হয় তাহলে সালোক সংশ্লেষ হবে না, আবার সালোক সংশ্লেষে যদি অক্সিজেন উৎপন্ন হয় তাহলে শ্বসন হবে না। তাহলে বিপরীতমুখী কিন্তু পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া। এটা গেল তোমার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট চলে এসো অক্সিজেন উৎপাদন। 4 নম্বর পয়েন্ট বলা হচ্ছে O2 উৎপাদন। O2 উৎপাদন বা O2 প্রোডাকশন, সেটা আমরা আগেও পেয়েছিলাম। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হয়, উপজাত বস্তু রূপে অক্সিজেন তৈরি হয়। তাহলে উপজাত বস্তু রূপে অক্সিজেন তৈরি হয়, যার উৎস কি জল, সেটা আমরা জেনেই গেছি। আর কি বলতে পারি, বায়ু শোধন, তাই তো, বায়ু পরিশোধন করতে সাহায্য করে। বায়ু শোধন বা পরিশোধন কিভাবে না, দেখো পাশের ছকটা লক্ষ্য করলেই বুঝতে পারবে। সকল জীবের শ্বসন হয় কিন্তু সবার সালোক সংশ্লেষ হয় না। তাহলে শ্বসনের মাধ্যমে প্রত্যেকটা জীব বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে এবং দূষিত কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দিচ্ছে। তাহলে প্রত্যেকটা জীব যদি এইভাবে তোমার কার্বন ডাই অক্সাইড বাতাসে ছাড়তে থাকে, তাহলে একটা সময় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা প্রচুর বেড়ে যাবে। কিন্তু সালোক সংশ্লেষ কি করে, এই কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নিল, ফলে বাতাসটা কি হচ্ছে, দূষিত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমছে, অক্সিজেনের পরিমাণ বাড়ছে। তাহলে বাতাসটাকে পরিশোধিত করতে সাহায্য করলো। তাহলে বাতাস পরিশোধনে সাহায্য করে সালোক সংশ্লেষ, বায়ু পরিশোধন। আরেকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে কি না তোমার জ্বালানির উৎস। লাস্ট পয়েন্ট, জ্বালানির উৎস। জ্বালানির উৎস কিভাবে জ্বালানি তৈরি হচ্ছে না, জ্বালানি যেটা তৈরি হচ্ছে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে কোথায় জমা থাকছে, কোষস্থ খাদ্যে বা গ্লুকোজের মধ্যে। তাহলে এই খাদ্যগুলো বা উদ্ভিদের মধ্যেই জমা থাকলো, তাহলে সেখান থেকে আমরা কিছুটা খাদ্য পেলাম, কিন্তু বাকি শক্তিটা কোথায় জমা থাকলো, সৌরশক্তিটা উদ্ভিদ দেহের মধ্যে। তাহলে খাদ্যের মধ্যে যতটা শক্তি এলো বাকি শক্তিটা চলে গেল তোমার উদ্ভিদ দেহের মধ্যে। তাহলে উদ্ভিদটা যখন মারা যাবে, তাহলে উদ্ভিদ দেহের মধ্যে যখন উদ্ভিদটা মারা গেল, সেটাই আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি। সেটা যদি আমরা কয়লা বলি, কয়লার ক্ষেত্রে কি হয়, কাঠ থেকেই তো কয়লা তৈরি হয়েছে, বা গাছ থেকেই কি হয়, ভূপৃষ্ঠের চাপ এবং তাপে আমরা পড়েছি ছোটবেলায়, চাপে এবং তাপে সেগুলো কি হচ্ছে, কয়লায় রূপান্তরিত হয়েছে। তাহলে এইভাবে আস্তে আস্তে আমরা কি বলতে পারি যে এই সমস্ত পদার্থগুলোই আমাদের জ্বালানির উৎস হিসেবে কাজ করছে। এবং আমরা একটা কথা জেনে এসেছি যে পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। কারণ কি না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্য কি করেছে, গাছের মধ্যে তোমার এই সমস্ত শক্তিটাকে বা জমা করে রেখেছে। তাহলে এই শক্তিটাই কি হচ্ছে না, সৌর শক্তিটা রাসায়নিক শক্তি রূপে বা স্থিতিশক্তি রূপে উদ্ভিদের মধ্যে জমা থাকছে এবং সেখান থেকে আমরা শক্তি পাচ্ছি। তাহলে এই জ্বালানি হিসাবে আমরা ব্যবহার পেলাম। তাহলে মোটামুটি এগুলো গেল দেখো যে সালোক সংশ্লেষ এবং শ্বসনের একটা সালোক সংশ্লেষের গুরুত্ব বা তাৎপর্য। তাহলে মোটামুটি 6টা পয়েন্ট আমি বললাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সোজা বিষয় কিন্তু এগুলো, একবার করে বোর্ড দেখে এই বোর্ডটা একবার দেখবে বা তোমার এই ভিডিওটা একবার দেখলে তার সঙ্গে সঙ্গে একবার বইটাকে পড়ে নাও, তাহলে তোমার কি হবে, বিষয়টা বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে এটা আমাদের ক্লাসের আজকে গেল সেকেন্ড টপিক। এবার আজকের আমাদের ক্লাসের আর একটা টপিক আমি পড়াবো, সেটা হচ্ছে তোমাদের যেটা সালোক সংশ্লেষ এবং শ্বসনের একটা কম্প্যারিজন বা কম্পেয়ার করব, সেটা তার মধ্যে সাদৃশ্য কি আছে, বৈসাদৃশ্য কি আছে। তো চলো আমরা দেখে নিই। তো দেখো আমি মোটামুটি দুটো কম্পার্টমেন্ট করে নিয়েছি, সালোক সংশ্লেষ এবং শ্বসনের তুলনার জায়গাটায় আমি আসবো। তাহলে সালোক সংশ্লেষ এবং শ্বসনের তুলনা বলতে আমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো প্রথমেই আমরা দেখবো। তাহলে প্রথমে আমরা বৈসাদৃশ্যগুলোকে দেখি, মানে পার্থক্যগুলো দেখি। তাহলে আমরা প্রথমেই দেখবো বৈসাদৃশ্য। তাহলে কোনগুলো বৈসাদৃশ্য আছে বা পার্থক্য কোনগুলো আছে সেগুলোকে আগে আসি। আমরা প্রথমেই যদি দুটো সংজ্ঞার তোমরা সালোক সংশ্লেষও পড়েছো এবং শ্বসনও পড়েছো এবং তোমাদের একটা ধারণা রয়েছে। আমি প্রথমেই দুটোর একটা বিক্রিয়াগুলো বা যেগুলো কেমিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে সেগুলো লিখে ফেলি। তাহলে সালোক সংশ্লেষে কি হয়, সালোক সংশ্লেষে লাগে হচ্ছে 6CO2 প্লাস 12H2O, এখান থেকে কি হচ্ছে তোমার গ্লুকোজ C6H12O6 প্লাস জল প্লাস অক্সিজেন। এটা হচ্ছে সালোক সংশ্লেষের বিক্রিয়া। আর শ্বসনের বিক্রিয়া কি হয় না, শ্বসনের বিক্রিয়া C6H12 আমি যদি সবাত শ্বসনের ক্ষেত্রে লিখি প্লাস 6 অণু অক্সিজেন, তোমার এখান থেকে তৈরি হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু জল, আর তার সঙ্গে কি তৈরি হচ্ছে না, তার সঙ্গে শক্তি হচ্ছে শক্তি। ঠিক আছে, তাহলে
গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড জল শক্তি, এবং শক্তিটা কত এখানে অ্যাকচুয়ালি এটা লেখা উচিত ছিল তোমার 686 কিলো ক্যালোরি। তাহলে শক্তিটা সবাত শ্বসন যেহেতু দিয়েছি 686 কিলো ক্যালোরি, এটা যদি অবাত শ্বসন হতো তাহলে হতো এটা 50 কিলো ক্যালোরি। তো সবাত শ্বসন যেহেতু আমি অক্সিজেনের উপস্থিতিতে দেখি তাহলে সবাত শ্বসন, তাহলে আমি এখানে লিখেও দিচ্ছি এটা হচ্ছে কি সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন, সবাত শ্বসন। শ্বসন যদিও অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি দুটো ভাবেই হতে পারে, যদি অক্সিজেনের উপস্থিতিতে হয় সেটা হবে সবাত বা অ্যারোবিক রেসপিরেশন, আর অনুপস্থিতিতে হলে সেটা হবে অবাত। যাই হোক, এটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের পার্থক্যগুলো আমরা করব। তাহলে পার্থক্যগুলো যদি আমরা পরপর দেখে যাই, আমরা এখানে দেখতে পাবো যে সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়, অক্সিজেন মুক্ত হয়। অন্যদিকে শ্বসনের ক্ষেত্রে দেখো অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। তাহলে এটা একটা প্রথম পার্থক্য পেলাম। তাহলে O2 সালোক সংশ্লেষে কি হলো, কার্বন ডাই অক্সাইড গৃহীত হলো, অক্সিজেন মুক্ত হলো। অন্যদিকে শ্বসনে ঠিক উল্টো ঘটনা ঘটলো, অক্সিজেন গৃহীত হলো, কার্বন ডাই অক্সাইড বর্জিত হলো। 1 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্ট কি গেল, CO2 গ্রহণ, CO2 গ্রহণ, O2 বর্জন। তাহলে এরটা কি হবে, ঠিক উল্টো, এখানে হবে O2 গ্রহণ আর CO2 বর্জন। তাহলে ফার্স্ট পার্থক্য পেয়ে গেলাম। 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে শ্বসনে তোমার কি হয়, এখানে দেখো গ্লুকোজ তৈরি হয়েছে, তাহলে গ্লুকোজ উৎপন্ন হলো, আর এখানে কি হচ্ছে গ্লুকোজের ভাঙন ঘটছে, তাহলে গ্লুকোজ ভাঙছে, যেটাকে শ্বসন বস্তু বলা হচ্ছে। তাহলে এখানে কি হয়, C6H12O6 বা গ্লুকোজ উৎপন্ন হলো, আর শ্বসনে কি হচ্ছে, এর C6H12O6 এর ভাঙন ঘটছে, মানে লাইসিস ঘটছে বা ভেঙে যাচ্ছে, কার উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে। 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট বলতে পারি সেটা হচ্ছে যে তোমার এখানে সালোক সংশ্লেষের ক্ষেত্রে সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, তাহলে এটা সূর্যালোকের উপস্থিতি বা অনুপস্থিতি সব ক্ষেত্রেই ঘটে। তাহলে এটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন, তাই তো। আর এটা সূর্যালোকের উপস্থিতি বা অনুপস্থিতি যাই হোক না কেন, তাহলে সূর্যালোকের উপস্থিতিতেও হতে পারে, কারণ দিনের বেলা শ্বসন হয়, আবার অনুপস্থিতিতেও ঘটতে পারে, অনুপস্থিতি রাতের বেলাও শ্বসন হয়, তাহলে দিবারাত্র যেহেতু শ্বসন হয় তাহলে উপস্থিতি বা অনুপস্থিতি সব ক্ষেত্রেই ঘটতে পারে। তারপরে চলে এসো কোথায় ঘটে, সালোক সংশ্লেষ ঘটে হচ্ছে তোমার সবুজ অংশে, উদ্ভিদের বা ক্লোরোপ্লাস্ট যুক্ত বা ক্লোরোপ্লাস্টিক যেখানে থাকে সবুজ অংশে, উদ্ভিদের সবুজ অংশে, সেগুলো আমি আর বিস্তারিত যাচ্ছি না, কোথায় তোমরা জানো। আর এটা হয় যে কোনো সজীব কোষে, শ্বসন যে কোনো সজীব কোষের ক্ষেত্রে হতে পারে, তাহলে এটা গেল হচ্ছে পরের পার্থক্য। আর কি আছে না, শ্বসনে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কোষস্থ খাদ্যে সঞ্চিত হয়, আমরা আগেই পড়ে এসেছি। তাহলে সৌরশক্তি কিসে রূপান্তরিত হলো, সৌরশক্তি রূপান্তরিত হলো রাসায়নিক শক্তিতে, সৌরশক্তি রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে সেটা কি হলো, এটিপির মধ্যে জমা থাকলো বা এটিপি রূপে জমা থাকলো। তাহলে এখানে কি হয়, শক্তি অর্জন এবং শক্তি সঞ্চয়, শক্তি অর্জন হলো আর তার সঙ্গে কি হলো, শক্তি সঞ্চয় হলো। শুধুমাত্র রাসায়নিক শক্তি রূপান্তরিত হলোই না, তাহলে শক্তি অর্জন, সৌরশক্তিটা রাসায়নিক শক্তি রূপান্তরিত হলো এবং কোষস্থ খাদ্য বা গ্লুকোজ তার মধ্যে এটা সঞ্চিত হলো। তাহলে এটা একটা পয়েন্ট গেল। আর এদিকে কি হয় দেখো, শক্তির মুক্তি ঘটে। তাহলে যদি শক্তির, এখানে তাহলে দেখো শক্তির মুক্তি, কারণ আমরা কি করি, খাদ্য খেলে শক্তি পাই, শক্তির মুক্তি, এবং সেটা কি হয় দেখবে স্কুল থেকে ফেরার পর তুমি যদি অনেকক্ষণ না খাও, 4-5 ঘন্টা যদি না খেয়ে থাকো, তাহলে দেখবে তোমার দেহের কার্যক্ষমতা অনেকটাই কি হচ্ছে, অনেকটাই তোমার কার্যকারিতা কম হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে আমি অনেকক্ষণ না খেয়েছিলাম, আমি না খেয়ে থাকার ফলে সেই শক্তিটা আমার দেহে মানে যখন খেয়েছিলাম তখন খাদ্য থেকে শক্তিটা আস্তে আস্তে নির্গত হয়েছে, কারণ শ্বসনকে আমরা বলি নিয়ন্ত্রিত দহন পদ্ধতি। তাহলে নিয়ন্ত্রিত দহন হওয়ার জন্য শক্তিটা উৎপন্ন হলো বা খাদ্যটা ভাঙলো, ভেঙে তার মধ্যে যে শক্তিটা ছিল সেই শক্তিটা বর্জিত হয়েছে, এটিপির মধ্যে জমা রয়েছে, এবং যখন আমার দেহে প্রয়োজন হচ্ছে বিভিন্ন শারীরবৃত্তীয় বা বিপাক ক্রিয়ার জন্য সেটা খরচ হয়েছে। তাহলে 4-5 ঘন্টার মধ্যে সেই শক্তি, যে খাবারটা থেকে আমি শক্তি পেয়েছিলাম সেটা শেষ হয়ে গেল। আবার আমার খিদে পেলো,
আবার খিদে পেলে দেখবে আমাদের কি হয়, খাদ্য খাই বা খাবার খাই। তাহলে খাবার খেলে আস্তে আস্তে দেখবে তোমার সেই শক্তিটা ফিরে আসছে, কিসের ফলে? না, শ্বসনে সেই শক্তিটা ভেঙে যাচ্ছে, তাই তো, বা খাদ্যটা ভেঙে যাচ্ছে, খাদ্যটা ভেঙে খাদ্যের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শক্তিটা সঞ্চয় হয়েছিল সেই শক্তিটার মুক্তি ঘটে। এবং আমরা জানি সবাত শ্বসন হলে কি হয়, অক্সিজেনের উপস্থিতিতে কোষস্থ খাদ্য জারিত হয়ে সম্পূর্ণ শক্তির মুক্তি ঘটে। তাহলে এখনো তোমার গ্লুকোজ থেকে 686 কিলোক্যালোরি তৈরি হয়, আর যদি এটা অবাত শ্বসন হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তাহলে অসম্পূর্ণ জারণ ঘটবে কার? কোষস্থ খাদ্যের। তাহলে সেখান থেকে কি হবে, 50 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে। তাহলে সেখান থেকে তৈরি হবে 50 কিলোক্যালোরি অসম্পূর্ণ জারণের ক্ষেত্রে, আর সম্পূর্ণ জারণ হলে সেটা হবে 686 কিলোক্যালোরি। তাহলে এইভাবে শক্তি মুক্তি ঘটালো। আর কি বলতে পারি না, এইরকম করে আমরা যদি দেখি অনেক পার্থক্য আমরা পাবো। তো আমরা আর বেশি বিস্তারিত সেখানে যাব না। তো এখান থেকে না আরেকটা জিনিস যদি বলে দিই, আর কয়েকটা পার্থক্য যদি বলে দিই, হ্যাঁ চলে এসো আরেকটা পার্থক্য বলি। সালোক সংশ্লেষে কি হয় না, সালোক সংশ্লেষে যে ঘটনাটা ঘটে, মেনলি দেখো বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল নিয়ে গ্লুকোজ তৈরি করে। তাহলে এটা কি একটা গঠনমূলক প্রক্রিয়া? তাহলে সালোক সংশ্লেষ হচ্ছে কি গঠনমূলক প্রক্রিয়া। গঠনমূলক প্রক্রিয়া, তাহলে গঠনমূলক প্রক্রিয়া মানে সেটাকে কি বলা হয়? গঠনমূলক প্রক্রিয়া মানে সেটাকে বলা হচ্ছে উপচিতি বিপাক। উপচিতি বিপাক, কারণ জীবদেহের শুষ্ক ওজন কি হচ্ছে, বাড়ছে। তাহলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাহলে গঠনমূলক প্রক্রিয়া বা উপচিতি বিপাক। অন্যদিকে এখানে শ্বসনের ক্ষেত্রে কি হয়, গ্লুকোজটা অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ভেঙে কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তির মুক্তি ঘটায়। তাহলে এটা হচ্ছে তোমার ভাঙনমূলক প্রক্রিয়া। ভাঙনমূলক প্রক্রিয়া, ভাঙনমূলক প্রক্রিয়া। এবং শুধু তাই নয়, ভাঙনমূলক প্রক্রিয়াকে বলা হয় কি অপচিতি বিপাক। অপচিতি বিপাক, তাহলে এটা গেল অপচিতি বিপাক। তাহলে এইগুলো দেখো মোটামুটি গেল পার্থক্য। তাহলে পার্থক্য তো আমরা পেয়ে গেলাম, বৈসাদৃশ্য বা পার্থক্য আমরা পেয়েছি। এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে এরা কি বললাম, সালোক সংশ্লেষ এবং শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া, কিন্তু পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া। তাহলে কেন নির্ভরশীল? বিপরীতমুখীটা বুঝলাম, যে বিপরীতমুখী হওয়ার কারণটা আমরা বুঝেছি, কিন্তু নির্ভরশীল কেন সেই জায়গাটা আমরা বুঝবো। তো চলে এসো, কোশ্চেনটা হচ্ছে এবার আমরা আসবো কোথায়, বৈসাদৃশ্য গেল, এবার আসবো সাদৃশ্য বা মিলে। সাদৃশ্য, সাদৃশ্য কি কি সাদৃশ্য আছে? তাহলে সাদৃশ্যগুলো আমরা যদি দেখি, এখানে দেখো সালোক সংশ্লেষ এবং শ্বসনকে বলা হচ্ছে নির্ভরশীল। তাহলে বিপরীতমুখীর উত্তর আমরা পেয়েছি। এই সমস্ত কারণগুলোর জন্য আমরা কি বলছি, বিপরীতমুখী। বিপরীতমুখী প্রক্রিয়া, বিপরীতমুখী। এবার আমরা কোথায় আসছি, সাদৃশ্য, তাই তো, পরস্পর সম্পর্কযুক্ত। কারণ সালোক সংশ্লেষে যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে সেটা কোথায় কাজে লাগছে, সেই অক্সিজেনটা চলে যাচ্ছে শ্বসনে, শ্বসন বস্তু জারিত করতে, তাই তো। আবার একইভাবে দেখো শ্বসনে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড কোথায় চলে আসছে, সেই কার্বন ডাই অক্সাইড চলে আসছে এইখানে, দিয়ে কি করছে, শ্বসনে অংশগ্রহণ, এই সালোক সংশ্লেষে অংশগ্রহণ করছে। তাহলে O2 এবং CO2 ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই একটা দরকার, বা সালোক সংশ্লেষ এবং শ্বসনকে চালানোর জন্য আমার কি দরকার, তোমার এই প্রক্রিয়াটা দরকার হয়। আবার একইভাবে দেখো, তাহলে 1 নম্বর পয়েন্ট গেল O2 এবং CO2 এর জন্য। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে O2 CO2 এর ভারসাম্য রক্ষা, ভারসাম্য রক্ষার জন্য, এটা একটা কারণ। 2 নম্বর পয়েন্ট আমরা যদি বলি, 2 নম্বর আমরা পয়েন্টে যদি আসি, সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষে গ্লুকোজ উৎপাদিত হয়, আর শ্বসনে সেই গ্লুকোজটাই দেখো শ্বসনে গিয়ে সেই গ্লুকোজটাই ভেঙে যাচ্ছে না, তাহলে শ্বসনে সেই বস্তুটাই ভাঙছে। তাহলে গ্লুকোজ যদি সালোক সংশ্লেষে তৈরি না হয় শ্বসন হবে না, তাহলে শ্বসনে সালোক সংশ্লেষে গ্লুকোজ উৎপন্ন হয়, শ্বসনে বাড়ে। তাহলে কার জন্য, C6H12O6 এর জন্য। হলো সালোক সংশ্লেষে আর কি হচ্ছে না, এই গ্লুকোজের মধ্যে শক্তি আবদ্ধ হচ্ছে, আর এখানে শ্বসনে গিয়ে সেই শক্তিটা ভেঙে শক্তির মুক্তি ঘটাচ্ছে, ফলে আমাদের শারীরবৃত্তীয় কাজের জন্য আমরা প্রয়োজনীয় শক্তি যোগান পাচ্ছি। 3 নম্বর হচ্ছে কি শক্তির জন্য। শক্তির জন্য, কারণ কোনো জীবদেহই সরাসরি শক্তি সংগ্রহ করতে পারে না, তাহলে শক্তি অর্জন এবং শক্তির মুক্তি ঘটানো, এই জন্য আমাদের কি দরকার, এই জন্য আমাদের দরকার হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে এই সমস্ত কারণগুলোর জন্য আমরা কি বলতে পারি, এই সমস্ত কারণগুলোর জন্য আমরা বলতে পারি যে এরা পরস্পর বিপরীতমুখী হলেও সাদৃশ্যযুক্ত, সাদৃশ্যযুক্ত বা পরস্পর নির্ভরশীল বা নির্ভরশীল বলে, নির্ভরশীল, নির্ভরশীল। তাহলে সেই জন্যই আমরা এখানে বলতে পারি কি, কোশ্চেনটা আমাদের হচ্ছে সালোক সংশ্লেষ
সালোক সংশ্লেষ এবং শ্বসন বিপরীতমুখী প্রক্রিয়া হলেও পরস্পর নির্ভরশীল নিশ্চয়ই আর বোঝানোর দরকার নেই, কারণ অলরেডি এতক্ষণ ধরে এই বিষয়টাকে বোঝানো হচ্ছিল যে পরস্পর বিপরীতমুখী কিন্তু নির্ভরশীল। দেখো পুরো বোর্ডের মধ্যেই তোমার উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এইটা তোমার গেল টোটাল সালোক সংশ্লেষ এবং শ্বসনের মধ্যে একটা রিলেশন। তার গুরুত্ব দেখেছি আমরা মোটামুটি। দেখো আমাদের ক্লাসটাকে আমরা কমপ্লিট করলাম। এবার এই জায়গার মধ্যে আশা করি কারো কোনো সমস্যা নেই। তো কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, বা আমাকে কমেন্টে জানাতে পারো, বা তোমার হোয়াটসঅ্যাপে জানাতে পারো, বা বাই ফোনও জানাতে পারো। তো সেগুলো তোমরা জানো। এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের ক্লাসটা মোটামুটি শেষ হলো। মোটামুটি বলছি তার কারণ সেটা হচ্ছে সালোক সংশ্লেষ সম্পর্কিত কিছু টার্ম আমাদের পড়তে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার সোলারাইজেশন কি, হ্যাঁ, বা তারপরে হচ্ছে তোমার এখনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে তোমার কতটা পরিমাণে এটিপি লাগে, বা কতটা পরিমাণে এনএডিপিএইচ লাগে, বা তোমার ব্ল্যাকম্যানের সীমাস্ত সূত্র বা ব্ল্যাকম্যানস লিমিটিং ফ্যাক্টর বলে এরকম কিছু বিষয় থাকে, পিকিউ বলে বিষয় থাকে কিছু। তো সেই বিষয়গুলো আমরা মোটামুটি দেখব। যদি আমি আজকে একটা বলে দিই সেটা হচ্ছে পিকিউটা বলে দিই, কারণ এখানে আমার সালোক সংশ্লেষের এটা বিক্রিয়াটা লেখা রয়েছে। তো আমি এখান থেকে পিকিউটা বলে দিলে আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তো আমি আপাতত পিকিউটা বলে দিই। সেটা হচ্ছে দেখো সালোক সংশ্লেষের সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ, সালোক সংশ্লেষের বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ। তো সেই বিক্রিয়া থেকে পিকিউ আর আর কিউ দুটো বিষয় থাকে। আমি দুটোই বিষয় একটু জাস্ট ছোট করে আলোচনা করে দিই যে পিকিউটা কি আর আর কিউটা কি, যেহেতু আমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তো দেখো পিকিউ হচ্ছে কি সালোক সংশ্লেষীয় অনুপাত বা ফটোসিনথেটিক কোসেন্ট, তাই তো। পিকিউ হচ্ছে তোমার সালোক সংশ্লেষীয় অনুপাত বা ফটোসিনথেটিক কোসেন্ট। তো সেই বিষয়টাই আমরা আগে দেখব। তো পিকিউটা আগে দেখি। পিকিউ কে বলা হয় ফটোসিনথেটিক কোসিয়েন্ট, QUOTIENT, সংক্ষেপে পিকিউ। আর অন্যদিকে আর কিউ কে বলা হয় রেসপিরেটরি বা রেসপিরেটরি কোসিয়েন্ট, ঠিক আছে। তাহলে ফটোসিনথেটিক কোসেন্ট আর রেসপিরেটরি কোসেন্ট এই দুটো বিষয় আমরা একটু ছোট ছোট করে দেখে নেব যে বিষয়গুলোর মধ্যে কি আছে। এখানে দেখো তোমার পিকিউ আর আর কিউ। পিকিউ যেটা বলা হচ্ছে যে সালোক সংশ্লেষে পিকিউ আমি বলতে পারি সালোক সংশ্লেষে উৎপন্ন O2। তাহলে পিকিউ সমান কি সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলছি, তাহলে উৎপন্ন O2 ডিভাইডেড বাই গৃহীত CO2 বা বর্জিত O2 ডিভাইডেড বাই গৃহীত CO2, মানে কতটা কার্বন ডাই অক্সাইড নিচ্ছে সালোক সংশ্লেষে আর কতটা অক্সিজেন উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বিক্রিয়াটা দেখতে পাবে এখানে কি হয়েছে, 6 অণু কার্বন ডাই অক্সাইড নিয়েছে, 6 অণু অক্সিজেন তৈরি করেছে। তাহলে 6O2 ডিভাইডেড বাই 6CO2 ইকুয়াল টু তোমার কত হচ্ছে 6/6 সমান হচ্ছে 1। তাহলে পিকিউ কত হলো, সালোক সংশ্লেষের পিকিউ সবসময় কত হওয়া উচিত 1। ওকে, কারণ এখানে কি হয় সবসময় কার্বন ডাই অক্সাইড নেয় এবং তার পরিবর্তে অক্সিজেন তৈরি করে বা গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। অন্যদিকে আর কিউতে ডিপেন্ড করতে পারে সেটা হচ্ছে কোন খাদ্য জারিত হচ্ছে বা কি জারিত হচ্ছে বা শ্বসন বস্তু কি আছে। তাহলে সেখানে শ্বসন বস্তু হতে পারে গ্লুকোজ, হতে পারে প্রোটিন, হতে পারে ফ্যাট, বিভিন্ন হতে পারে, বা অ্যামাইনো অ্যাসিড হতে পারে, ফ্যাটি অ্যাসিড হতে পারে, বা বিভিন্ন জৈব অ্যাসিড হতে পারে। তো সেইগুলোর উপর ডিপেন্ড করবে সেটা আর কিউটা 1 হবে না 1-এর বেশি হবে বা 1-এর কম হবে বা ইনফিনিটি হবে, 0 হবে, কি হবে সেটা ডিপেন্ড করছে তোমরা শ্বসন বস্তু কি আছে তার উপর। আমি একটা বলি, যেহেতু আমার গ্লুকোজ নিয়ে আমরা করছি, তাহলে এখানে আমাদের শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ, তাই তো। শ্বসন বস্তু হলো গ্লুকোজ, তাহলে গ্লুকোজের শ্বসন হলে তখন আর কিউ কত হবে, তাহলে আর কিউ ইকুয়াল টু তোমার যেটা বলা হয় বর্জিত CO2 বা উৎপন্ন CO2
ডিভাইডেড বাই গৃহীত O2, গৃহীত O2। তাহলে এখানে কটা CO2 তৈরি হয়েছে দেখো, 6টা 6 CO2, আর কটা O2 উৎপন্ন হয়েছে, 6টা 6 O2। তাহলে সমান কত বলতে পারি, 6/6 = 1। তাহলে কার্বোহাইড্রেটের এটা কি হলো, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের R3। তাহলে R3 অফ কার্বোহাইড্রেট অর গ্লুকোজ, কার্বোহাইড্রেট অর গ্লুকোজ। তাহলে গ্লুকোজের R3 সবসময় কি হবে, কার্বোহাইড্রেট জাতীয় যদি কোনো খাদ্য উপাদান হয় তার R3 সর্বদা হবে 1। তো মোটামুটি দেখো আমরা একটা জায়গা পেলাম, PQ এবং RQ বললাম। পরের দিনের ক্লাসে আমরা কি করব না, পরের দিনের ক্লাসে আমাদের আরও কিছু কোশ্চেন, এরকম কিছু মিসলেনিয়াস কোশ্চেন নিয়ে বা পুরো ফটোসিনথেসিস থেকে মিসলেনিয়াস কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো দিয়ে আমরা পরের দিনের ক্লাসটাকে কমপ্লিট করব, কারণ আমাদের অলরেডি পড়া শেষ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু কোশ্চেন থাকে। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটা মিসলেনিয়াস ক্লাস করবো এবং কোশ্চেন অ্যান্সার ক্লাস থাকবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ অনেকেই সাবস্ক্রাইব করোনি অথচ ক্লাসগুলোকে ফলো করছো। তো এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে বা আমার ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।